सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। তোমার নাম খুশি না? আপনি জানলেন কি করে? তোমার বাবা হনুমান আমাকে বলেছেন তোমাকে খুব ভালোবাসে, তাই না? এই নাও চকলেট। থ্যাংক ইউ আঙ্কেল। মা খুশি, পুজো শেষ হওয়ার পরে এই এনভেলপটা তুমি তোমার বাবাকে দিয়ে দিও, ঠিক আছে সোনা? বলো বজরং বলির বলছি বাবা প্রণাম করো, দাও। চকলেট কে দিয়েছে তোমায়? একটা আঙ্কেল দিল। এটা কি? হ্যাঁ উনি তোমাকে এই এনভেলপটা দিলেন। হ্যাঁ বাবা কে দিয়েছে তোমাকে এই চকলেটটা? হ্যাঁ ওই আঙ্কেলটা। কোথায় সেই আঙ্কেল? দেখাও। ওনার মুখ মনে আছে তোমার? খুব রোদ আর ধোঁয়া ছিল তো, তাই। কোনো ব্যাপার না বাবা, অচেনা কারোর কাছ থেকে চকলেট বা কোনো কিছু কিন্তু নিতে নেই, ঠিক আছে? ঠিক আছে। চলো যাওয়া যাক। কি হয়েছে হনুমান, এত ইমার্জেন্সি কেন? স্যার এই দেখুন, আজ সকালে আমি মন্দিরে পুজো দিচ্ছিলাম, তখন কোনো একজন অচেনা কেউ এই এনভেলপটা আমার মেয়ের হাতে, খুশির হাতে দিয়ে গেছে। আরে এরকম একটা এনভেলপ তো আজ সকালে আমার বাড়িতেও এসেছে। এই যে দেখো, এই যে এই যে এর পেছনে লেখা আছে যে সন্ধে পর্যন্ত সময় আছে তোর কাছে। হ্যাঁ, সন্ধে পর্যন্ত সময় আছে, তুই যদি বাঁচাতে পারিস তো বাঁচা। দুটো ফটোর পেছনে সেম মেসেজ। এটা আবার কি ব্যাপার? আর এরা কে? হ্যাঁ, ওরা আমাদের সঙ্গে এসব কেন করছে? যেই হোক না কেন, সন্ধ্যের আগে ওদেরকে বাঁচাতে হবে। এই দুটো লেখা তো একই লোকের মনে হচ্ছে, তার মানে কিডন্যাপার একজনই। কিন্তু এরা চারজন কারা? আর এদেরকেই কেন কিডন্যাপ করা হয়েছে? এত বড় শহরে শুধুমাত্র এই চারজনকেই কিডন্যাপ করা হলো, এর মধ্যে কি কানেকশন থাকতে পারে? সেটা আমিও ভাবছি, কিন্তু এই ধাঁধার উত্তর পাওয়ার জন্য আগেই ফটোর ধাঁধাটা সলভ করতে হবে। স্যার, মনে হয় এই ফটোগুলো পাঠিয়ে কেউ কোনো গেম খেলতে চাইছে আমাদের সাথে। ঠিক আছে, আমরাও ওদের সঙ্গে খেলব। ম্যাগনিফাইং গ্লাসটা দেখি। স্যার, এটা তো কোনো ফ্যাক্টরি মনে হচ্ছে। বন্ধ রয়েছে,
কারণ চালু ফ্যাক্টরিতে এরকম কোনো কাজ করা যাবে না। স্যার ড্রেসটা দেখুন স্যার, খুব দামি মনে হচ্ছে। পোশাক, জুতো, ঘড়ি, ভালোই টাকা পয়সা আছে। তাহলে স্যার এই কিডন্যাপিংটা টাকার জন্য করেনি তো? না, সেটা নয় শম্ভু, এটা টাকার জন্য করা হয়নি। যদি তাই হতো তাহলে এই ফটোগ্রাফগুলো পাঠাতো না। আর সুশান্ত, একবার খোঁজ করো তো যে কতগুলো ফ্যাক্টরি আর এই ওয়ার্কশপ রয়েছে যেগুলো শহরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো স্যার, এই যে ঘড়িটা রয়েছে, ঘড়িটা দেখে কিন্তু বেশ দামি মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে যে কোনো দোকানে এই ঘড়ি পাওয়া যায় না। ঠিকই বলেছ, হয়তো এই ঘড়িটাই ওর সময় বদলে দেবে। চান্স তো নিতেই হবে। অজয় স্যার। কোনো ঘড়ির এক্সপার্টকে ডেকে নিয়ে এসো। আগে জানতে হবে ঘড়িটা আসল নাকি নকল, তারপর দেখা যাবে। ওকে স্যার। হনুমান, এটা তো কোনো গোডাউন বলেই মনে হচ্ছে। এই যে দেখো, এখানে দেখো, ধুলো আর এই কাগজের টুকরো। হ্যাঁ স্যার। হনুমান, যেই টেপ দিয়ে ওর হাত বাঁধা রয়েছে সেখানে কিউআর লেখা। এটা আবার সেলোটেপ বানানোর ফ্যাক্টরির নাম নয় তো? কিউআর? শুধু টেপের উপর লেখা দেখে ওই কিডন্যাপারকে কি করে খুঁজবো আমরা? এরকম টেপ তো অনেক লোকে কিনে থাকতে পারে। এটাও ভাবার বিষয়। এক মিনিট। হনুমান, এই যে দেখো, এটা ওর চশমাতে যে রিফ্লেকশন আছে সেখানেও কিউআর। ওই টেপ বানানোর যে কোম্পানি কিউআর, এটা তারই গোডাউন বোধহয়। কিন্তু স্যার, শুধু একটা মাত্র লোককে গোডাউনে কি করে আটকে রাখবে ও? এটা তো চট করে সবাই জেনে যাবে। আরে বাবা, এটা বন্ধ গোডাউন, তাই না? আরে চালু গোডাউন হলে এমনটা হতো না। মীনাক্ষী, একটু খুঁজে দেখো এই কিউআর কোম্পানির এরকম কোনো গোডাউন আছে কিনা যেটা বন্ধ রয়েছে, ব্যবহার হচ্ছে না। স্যার। আসুন স্যার, উনি ওয়াচ এক্সপার্ট। নমস্কার স্যার, আমি ঘড়িয়াল। দেখেই তো মনে হচ্ছে ওয়াচ এক্সপার্ট। ঘড়িবাবু, এই ফটোটা একটু দেখুন। এতে একটা ঘড়ি আছে। আপনি কি বলতে পারবেন এই ঘড়িটা আসল না নকল? দাদা, এত ছোট একটা কাঁচের মধ্যে দিয়ে দেখতে পাবেন? আরে এই দিয়েই বোঝা যাবে এটা সত্যি না নকল। আমি হচ্ছি ঘড়িয়াল, ঘড়ির ফটো দেখে বলে দেব। দেখুন না। স্যার। হ্যাঁ হনুমান, এই দেখুন স্যার, দেখে হসপিটাল মনে হচ্ছে জানলার সামনে দাঁড়িয়ে। স্যার, এরকম তো অনেক বিল্ডিং রয়েছে এই শহরে। খুঁজতে তো হবেই। সবাইকে বাঁচানো প্রয়োজন, আর সময়ও নেই। স্যার, এটা একদম আসল জিনিস। আর এটা সেই ঘড়িগুলোর মধ্যে একটা যেগুলো খুব কম বানানো হয়। কম সংখ্যায়? আগে হ্যাঁ, এটা কাস্টমাইড মাল। সব কোম্পানি নিজেদের একটা স্পেশাল আর দামি মডেল বার করে, যেগুলো খুব হটকেক হয়। আর এগুলো একদম লিমিটেড এডিশনে আসে। লিমিটেড এডিশন? তাহলে তুমি কি এই ঘড়ির সাহায্যে এটা জানতে পারবে যে ঘড়ির মালিক কে? চেষ্টা করে দেখতে পারেন। থ্যাংক ইউ ঘড়িবাবু। আচ্ছা, আমি আসি। স্যার, কিউআর কোম্পানি থেকে জানতে পারলাম যে ওনাদের একটা গোডাউন আছে, কিন্তু কোনো কারণে সেটা বন্ধ হয়ে পড়ে আছে। বন্ধ হয়ে পড়ে আছে? গুড। হনুমান, আমি গোডাউন চেক করছি, তোমরা বাকিটা দেখো। চলো, এসো। স্যার। মীনাক্ষী, এই ওয়াচ কোম্পানির থেকে খোঁজ করো যে এই স্পেশাল এডিশনের ওয়াচগুলো কে কে কিনেছিল। স্যার। স্যার, শহরে এরকম 3টে ফ্যাক্টরি আছে যা বন্ধ হয়ে আছে।
কিন্তু স্যার ফ্যাক্টরিগুলো শহরের 3টে আলাদা দিকে আছে। আলাদা আলাদা দিকে? তার মানে হচ্ছে এই ফ্যাক্টরিগুলোর মধ্যেই একটাতে ওই লোকটাকে বন্দি করে রাখা হয়েছে। স্যার, স্যার এই ধরনের ঘড়ি এই শহরে 5 জন ব্যক্তি কিনেছে। ওনাদের নাম্বার আর অ্যাড্রেস তো আমি নিয়ে নিয়েছি। 3টে ঠিক নাম আর 2 জন উধাও। 2 জন উধাও? ঠিক আছে, তুমি আর শম্ভু ওদের 2 জনের খোঁজ করো। ততক্ষণ আমরা এই বন্ধ পড়ে থাকা ফ্যাক্টরিগুলো থেকে একবার ঘুরে আসি। স্যার, এটাই হলো কিউআর এর গোডাউন, যেটা এখন ব্যবহার হয় না। এটা তো লক দেখছি, তাহলে ভেতরে থাকবে না স্যার? ভেতরে থাকতেও পারে। কিডন্যাপার হয়তো বন্দি করে ভেতরে রেখেছে আর বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে। এটাও হতে পারে স্যার। তালাটা ভাঙো। দুটোর মধ্যে একটা লোক নিজের অফিসে আছে, বাকি রইল এই একটা। যদি এটাও ফলস হয় তাহলে আমরা ওই লোকটাকে বাঁচাবো কি করে? ঠিকই বলেছেন। সেই জন্য প্রার্থনা করছি যেন লোকটার বিষয়ে তাড়াতাড়ি জানতে পারা যায়। হ্যাঁ, আমি পুলিশ স্টেশন যেতাম। কেন, কি হয়েছে? ম্যাডাম, আসলে আমার স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকে? কমল বাবুকে? হ্যাঁ, কিন্তু আপনারা কি করে জানলেন ওর কথা? ও ঠিক আছে তো? আপনি শান্ত হন, ভেতরে চলুন, কথা আছে। আরে তুমি তো বলেছিলে কিউআর এর গোডাউন, কিন্তু এটা তো অন্য কিছু দেখছি। স্যার, মনে হচ্ছে ওপরেও কিছু আছে। গিয়ে দেখো তো। ইয়েস স্যার। ও বাড়ি থেকে অফিসের দিকেই গেছিল, বলছিল একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, খুব তাড়াহুড়ো করছিল। তারপর? তারপর কিছুক্ষণ পরে ওর অফিস থেকে ফোন এলো, বললো ও তখনও অফিসে পৌঁছয়নি, সবাই ওর জন্য অপেক্ষা করছিল। আমি বললাম যে ও অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপর আমি ওকে ফোন করলাম, কিন্তু ওকে আর ফোনে পেলাম না। তারপর আমি প্রতাপকে ফোন করলাম। প্রতাপ? ও আমাদের ড্রাইভার। তাহলে উনি ফোন তুলেছিলেন? না। মীনাক্ষী, আমি হনুমান স্যারকে ফোন করি। শম্ভুবাবু, ওই কোমলবাবুর ড্রাইভারের নাম্বারটাও আপনি ট্র্যাকিংয়ে দিয়ে দিন। আপনি নাম্বারটা দেবেন প্লিজ। এবার অন্তত বলুন যে আপনারা আমার স্বামীর ব্যাপারে জানলেন কি করে? আসলে কি বলুন তো নিতা দেবী, আসল ব্যাপারটা এটাই যে আপনার হাজবেন্ডকে কিডন্যাপ করা হয়েছে। কি? কিডন্যাপ? স্যার,
বলো অজয়। এগুলো দেখুন স্যার, কিউআর। কিউআর, এটা রিফ্লেকশন এসেছিল অজয়। স্যার, এই যে দাদা, দাদা আপনি ঠিক আছেন? ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সকে ফোন করো। স্যার, আপনি ঠিক আছেন দাদা? দাদা, হে ভগবান, এ কোন শত্রু আমাদের এত বড় সর্বনাশ করলো? ম্যাডাম, ম্যাডাম আপনি ওকে বাঁচান, প্লিজ ওকে বাঁচান। দেখুন, ওনার কিচ্ছু হবে না। আমাদের সিনিয়র অফিসাররা গেছেন ওনাকে বাঁচানোর জন্য। শুধু আপনার কাছে একটাই অনুরোধ, এই ব্যাপারে আপনি কাউকে কিচ্ছু বলবেন না, ঠিক আছে? এখন আপনি একটু শান্ত হয়ে বসুন। পাটা তোলোর, সাবধানে বসাও এখানে। ওর পিঠে কি লেখা আছে? সতেরো। ঈশ্বরের কৃপাও এখনো বেঁচে আছে। তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যেতে হবে। সময়ের মধ্যে আমরা দুজন ভিকটিমকে বাঁচাতে পেরেছি। তার মধ্যে একজন ভিকটিমের নাম ঠিকানাও জানা গেছে, আর সেটা কমলের। এবার বাকিদের সঙ্গে ওর কি কানেকশন আছে সেটা আমরা জানতে পারবো যদি কমলের ডিটেলসটা বের করতে পারি। সুশান্ত, স্যার। তোমার সোর্সদেরকে কাজে লাগাও তাড়াতাড়ি। কিন্তু স্যার, আমরা যখন ওকে দেখেছিলাম তখন একটা ব্যাপার আমাদের অদ্ভুত লেগেছিল। ওর ব্লেজারের পিছনে 17 নম্বর লেখা ছিল। 17 নাম্বার? হ্যাঁ স্যার, আর দেখে মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছে করে এই নম্বরটা ব্লেজারের পিছনে লিখেছে। আচ্ছা হনুমান, আমরা যেখানে দ্বিতীয় ভিকটিমকে পেয়েছিলাম তাকে যখন তুলি তার পেছনে দেওয়ালে 22 লেখা ছিল। স্যার, এগুলো কিসের নাম্বার? 22, 17। আচ্ছা, কিডন্যাপার আমাদের পাজল করছে না তো এই নাম্বার দিয়ে? 17 নাম্বার আর 22 নাম্বার। ভেবে দেখো এই নাম্বারগুলো কি হতে পারে। স্যার, এজ। এজ আর বার্থ ইয়ার। ঠিক আছে, বার্থ ইয়ার আর রোড নাম্বার, পলি নাম্বার, লেন, রোড নাম্বার। অজয়, খোঁজ লাগাও 17 আর 22 নম্বরের কোনো হাইওয়ে আছে কিনা। এবার এজ থেকে শুরু করি আমরা। স্যার, এজ 17, 22, এদের দুজনের মধ্যে কারোর এজ এটা না। বার্থ ইয়ার? বার্থ ইয়ার, দুজনের এজের হিসেবে বার্থ ইয়ারও ম্যাচ করছে না। এটাও না। লেন, রোড? স্যার, কোমলবাবুর বাড়ির রোড নাম্বার বা গলি নাম্বার না 17 আর না 22। গলি বা রোড নয়, হাইওয়ে। অজয়, কিছু পেয়েছো? কোনো হাইওয়ে? স্যার, 17 আর 22 এই নাম্বারের কোনো গলিও নেই, হাইওয়েও নেই। অদ্ভুত তো। তবে হনুমান, একটা জিনিস, এই 22 আর 17 নম্বরের সাথে আমাদের
পরবর্তী ভিকটিমের কিছু না কিছু আছে, কারণ এই দুটো নাম্বার আমরা ক্রাইম সিনে পেয়েছিলাম। স্যার, হতে পারে এটা কোনো একটা কোড কিডন্যাপারের কাছে পৌঁছানোর জন্য। কি বললে শম্ভু? কিছু না স্যার, আমি তো এমনি বলে ফেলেছি। এমনিই বলেছো, কিন্তু খুব ভালো বলেছো। কোড, পিনকোড। পোস্টাল পিন কোড। হনুমান, যেখানে তুমি কমলকে পেয়েছিলে তার পিঠে আমরা পেয়েছিলাম 17 নাম্বার, আর 17 নাম্বার ওই গোডাউনের পিনকোড যেখানে আমরা দ্বিতীয় জনকে পেয়েছি, আরামবাগ, আর সেখানে আমরা পেয়েছি 22 নাম্বার। কিন্তু 22 নাম্বার কমলের ওখানকার পিনকোড নয়। হতে পারে ও আমাদেরকে পরের ভিকটিমের লোকেশন জানাচ্ছে, যার পিনকোড 22। কিন্তু 22 নম্বর তো কল্যাণপুরের পিনকোড। কল্যাণপুর। তাহলে কল্যাণপুরে আমাদের সেই বিল্ডিংটা খুঁজতে হবে যার সামনে একটা হসপিটাল রয়েছে, যার উপর ওই সাইনটা থাকবে। 22 নম্বর কল্যাণপুর। কল্যাণপুরে আমরা ওই লনে বসা মেয়েটাকে পেতে পারি, কিংবা এই কফিনের লোকটাকে। আমাদের সমস্ত এই কফিনের দোকান চেক করতে হবে যেখান থেকে গত 2-1 দিনে কফিন বিক্রি হয়েছে। হনুমান, তুমি এই কফিনের লোকটাকে খোঁজো, স্যার। আর আমি এই লনে বসা মেয়েটাকে খুঁজে বের করি। গ্যালাক্সি লন, এর পাশেরই কোনো বিল্ডিং, এখানে কোনো ফ্ল্যাটে আছে। চলো গিয়ে দেখা যাক। এই যে দাদা, এই যে ওয়াচম্যান, এই কি হচ্ছে কি? হ্যাঁ, না স্যার, আমি কিছু করিনি স্যার। আমি খুব ভদ্র স্যার। আমি আমার নিজের বউকে ছাড়া কারোর দিকে তাকাই না স্যার। কত ভদ্র দেখেছি। কি নাচ দেখছিলে? এই মহিলাকে দেখেছো কখনো? স্যার, ইনি তো জয়া ম্যাডাম। জয়া? আর কালকে এখানে থাকতে এসছেন। কোন ফ্ল্যাট? 10 তলায় 1007 নম্বর। 1007? গান শোনা খারাপ নয়, কিন্তু এখানে ডিউটি করছো। কোনো অপরাধী এসে অপরাধ করে চলে গেলে কি করবে? খেয়াল রাখো। এরপর আর এমন হবে না স্যার। ঠিক আছে। ও নো। জয়া, দুঃখের বিষয় ওনাকে মেরে দিয়েছে। আমরা তো সময় মতো চলে এসেছিলাম, তারপরেও ও এনাকে মারলো কেন স্যার? অজয়, ডেড বডি দেখে মনে হচ্ছে 4-5 ঘন্টা হয়ে গেছে উনি মারা গেছেন। চুয়াল্লিশ? মানে কফিনের লোকটা 44 নাম্বার পিন করে থাকতে পারে। অজয়, স্যার, অ্যাম্বুলেন্স ডাকো আর বডি পোস্টমর্টমের জন্য পাঠাও, ঠিক আছে?
ততক্ষণে আমি ওই ওয়াচম্যানকেই জয়ার ব্যাপারে জিজ্ঞেস করি। অনুমান ওই ফটোর মেয়েটাকে পাওয়া গেছে 22 নম্বরের পিনকোড এরিয়াতে, কিন্তু উনি আর বেঁচে নেই। আর ওই কফিনের লোকটাকে 44 নম্বর পিনকোড এরিয়াতে পাওয়া যাবে। ওখানে দেখো। তোমার দায়িত্ব জ্ঞানহীনতায় একজন মারা গেছেন। কি স্যার? জয়া ম্যাডাম ফ্ল্যাটের ভেতরে খুন হয়েছেন, জানো কিছু? না স্যার, অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, এরপর আর কখনো হবে না। এটা বলো, কাল রাতে জয়া ম্যাডাম যখন এখানে এসেছিলেন ওনার সাথে কেউ ছিলেন? রাতে বা সকালে কাউকে যেতে আসতে দেখেছিলে? না স্যার, কাউকেই আসতে যেতে দেখিনি। তাহলে উনি মারা গেলেন কিভাবে? লাশ নিজে এসেছিল ফ্ল্যাটে থাকার জন্য? স্যার জানি না। জানি না, তাই না? এখন চল তুই জেলে না থাকবি, স্যার, চল। স্যার ওখানে গান ছেড়ে শোন। দিন স্যার। না এই চল, স্যার, স্যার এই ছেড়ে চল। দিন স্যার। চল। স্যার না স্যার। হ্যাঁ জ্যাক, কি জানতে পারলে? ম্যাম, প্রতাপ ড্রাইভারের মোবাইল ট্র্যাক করা গেছে। ঠিক আছে, তুমি আমাকে লোকেশন পাঠাও, আমি আলি স্যারকে ইনফর্ম করছি। Cool. এখানে গত 2-1 দিনের মধ্যে কেউ কফি নিতে এসেছিল? হ্যাঁ স্যার, 4-5 জন এসেছিল। কেন, কি হয়েছে স্যার? না, ওনাদেরকে দেখে কোনো সন্দেহজনক কিছু মনে হয়েছে বা কোনো গন্ডগোল মনে হয়েছে? আমার তো তেমন কিছু মনে হয়নি। আর যারা যারা এসেছিল আর যেমন যেমন সাইজ আমাকে দিয়েছিল সেরকম কফিন তৈরি করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। আচ্ছা, আর যখন আপনি এই কফিনটা ডেলিভারি করতে গেছিলেন ওনার বাড়িতে, তখন শেষকৃত্যের প্রস্তুতি চলছিল? হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, প্রতাপের লোকেশন এখানেই দেখাচ্ছে। এই গাড়ি দাঁড় করো। স্যার এদিকে। হ্যান্ডস আপ। পালানোর চেষ্টা করবে না, তাহলে আমরা গুলি করব। হাত ওপরে তুলে এদিকে এসো, চুপচাপ এদিকে এসো। স্যার গুলি করবেন না, স্যার গুলি করবেন না, আমি নিজে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে আসছি। এই বাইরে নিয়ে চলো একে। এবার বলো, কাকে দেখে পালাচ্ছ? কোথা থেকে পালাচ্ছ তুমি? স্যার জানি না ও কে ছিল, আমার শুধু এইটুকু মনে আছে যে আমি আমার মালিকের সঙ্গে বন্ধ একটা ফ্যাক্টরির সামনে দাঁড়িয়েছিলাম আর পার্টির জন্য অপেক্ষা করছিলাম। স্যার কিছুক্ষণ আগেই আমার জ্ঞান ফিরেছে, দেখলাম একটা ফাঁকা জঙ্গলের মধ্যে আমি পড়ে আছি আর আমার পায়ে খুব চোট লেগেছে। আমায় দড়ি দিয়ে বেঁধে রেখেছিল স্যার, আর মুখে কাপড় ঢুকে টেপ লাগিয়ে দিয়েছিল। আর আমি তখন দেখলাম আমার গাড়িটাও নেই। কোনো রকমে আমি ফোনটা খুঁজে পেলাম আর সবার আগে আমি সাহেবকে ফোন করলাম, কিন্তু সাহেবের ফোন বন্ধ ছিল। তারপর আমি আমার বাড়িতে ফোন করেছিলাম, ওদেরকেই বললাম যে এখান থেকে নিয়ে যাও। কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম, খুঁজে খুঁজে এদিকে আসছিলাম আর তখন আপনারা এসে গেলেন। আমি তো এটাও জানি না কমল সাহেব কোথায়। তোমার স্যার হসপিটালে আছেন, ওনারও খুব চোট লেগেছে। তোমার স্যারের সঙ্গে কারো শত্রুতা আছে নাকি? না স্যার, কারোর সঙ্গে শত্রুতা নেই। আচ্ছা ঠিক আছে, এখন তুমি হসপিটালে চলো, তারপর দেখা যাবে এর পেছনে কে আছে। এসো চলো। স্যার এই দেখুন, এটা কমল, এটা রাজেশ, জয়া আর যতীন। যতীন, জয়া, কমল, রাজেশ। তার মানে আমাদের সন্দেহই ঠিক ছিল, এই 4 জনের মধ্যে কানেকশন আছে। হ্যাঁ স্যার, এই 4 জন মিলে একটা কেসে সাক্ষীও দিয়েছে। কোন কেসের? স্যার 4 বছরের পুরনো কেস। রঘুবংশ নামে এক ডন ছিল, ওর বিরুদ্ধে এই 4 জন সাক্ষী দিয়েছিল আর তাই ওর সাজা হয়েছিল। রঘুবংশ? কিন্তু উনি তো মারা গেছেন। হ্যাঁ স্যার,
ও মারা গেছে। আচ্ছা, রঘুবংশর মৃত্যুর বদলা নেওয়ার জন্য এসব করা হচ্ছে। আচ্ছা, আমি জানি যে এই কাজটা ভীষণই কঠিন, কিন্তু আপনি কি এই ছবিটা দেখে বলতে পারবেন যে এই কফিনটাকে আপনি বানিয়েছিলেন? এটা তো ভালো করে কফিনটা দেখা যাচ্ছে না, তাই ঠিকঠাক বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, রিসেন্টলি গত 2-1 দিনের মধ্যে কেউ কি কফিনের অর্ডার দিতে এসেছিল আপনার কাছে, যাকে আপনার দেখে গন্ডগোলের কিছু মনে হয়েছে বা অদ্ভুত কিছু? বা আপনি যখন কফিনটা ডেলিভারি করতে গেছিলেন তখন সেরকম কিছু চোখে পড়েছিল আপনার? হ্যাঁ, এসেছিল একটা লোক, তবে ওর কথাবার্তা একটু অদ্ভুত ধরনের ছিল। কেন? অদ্ভুত কেন? ও কফিনের অর্ডার দিতে এসেছিল স্যার। আমি ওকে জিজ্ঞেস করলাম যে যার ডেথ হয়েছে তার একটা সাইজ আছে তো। তারপর স্যার ও বললো যে আপনার মতন করে ওই 6 ফিট মতো বানিয়ে দিন। আমি বললাম যে ওই কফিনটা ডেলিভার কোথায় করতে হবে। তারপর কি ও অ্যাড্রেস দিয়েছিল? না স্যার, ও অ্যাড্রেস তো দেয়নি। ও শুধু বললো যে কফিনটা বানিয়ে দাও, আমি বানিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে এলো, নিজেই কফিনটা নিয়ে চলে গেল। আচ্ছা ভাই, ওর মুখটা মনে আছে তোমার? আমাদের সাহায্য করতে পারো ওর স্কেচ তৈরি করতে? হ্যাঁ স্যার, চেষ্টা করলে পারবো। গুড। কফিন যে নিতে এসেছিল তার কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এবার ওই দোকানদার ওর ভালো স্কেচ করে দিতে পারলে ওকেও আমরা ধরে ফেলব। অনুমান, যতীনের ফাইল থেকে তো ওনার অ্যাড্রেস পেয়ে গেছে। ওনার অ্যাড্রেসে গিয়ে জানতে পারবো কিভাবে উধাও হয়েছেন। আর স্যার, কিডন্যাপাররা কফিনটা নিয়ে যখন গেছে তার মানে হচ্ছে যতীনকে কোথাও তো কবর দিয়েছে। আর স্যার এমন জায়গায় কবর দিয়েছে যেটা নিরিবিলি, যেখানে কেউ যাওয়া আসা করে না। সময় খুব কম রয়েছে আমাদের কাছে, তাড়াতাড়ি যতীনের কাছে পৌঁছতে হবে। আমরা ওনার কোনো ক্ষতি হতে দেব না হনুমান। ওর বাড়িতে চলো। কেন এসছো এখানে? হ্যাঁ, কি হয়েছে মা? কি হয়েছে? আরে এই বয়সে আমাকে কিনা পুলিশ স্টেশনে দৌড় করাচ্ছ? আমার কথা শোনো না। কি জন্য সরকার তোমাদের রেখেছে? আমাদের সাহায্যের জন্য তো। হ্যাঁ, কিন্তু কি হয়েছে মাসিমা, সেটা তো বলুন। আমার ছেলে যতীন সকাল থেকে নিখোঁজ। যখন আমি রিপোর্ট লেখাতে গেছি, বলছে কিনা 24 ঘন্টার আগে রিপোর্ট লেখানো যাবে না। আরে না হয় রিপোর্ট লিখবে না, খুঁজে তো বের করো অন্তত। যদি অঘটন ঘটে যায় তাহলে সেটার দায়িত্ব কে নেবে? দেখুন মা, আমরা সেই জন্যই তো এসেছি, আপনার রিপোর্ট লেখার জন্য এসেছি। আমরা জানতে পেরেছি যে আপনি ওখানে এসেছিলেন আর আমাদের জুনিয়র আপনার কথা শোনেন, তাই আমরা চলে এসেছি। আমরা খুব বকেছি ওদেরকে, আর তারপর সোজা এখানে চলে এলাম আপনাকে সাহায্য করার জন্য। আপনার প্রতিও তো আমাদের কর্তব্য রয়েছে। বেঁচে থাকো বাবা। এসো, ভেতরে এসো। হ্যাঁ, এসো হ্যাঁ। এসো এসো, বসো। থ্যাংক ইউ মা। আপনি বলতে পারবেন যে যতীন কবে আর কিভাবে নিখোঁজ হয়েছে? যতীন রোজ সকালে জিমে যায়। আজকেও প্রত্যেক দিনের মতন গেছিল, কিন্তু আর ফিরেই আসেনি। আর ফোনেও পাওয়া যাচ্ছে না। আপনি চিন্তা করবেন না, আমরা ওকে খুঁজে বের করব। আপনি শুধু এটা বলুন ও জিমে কিভাবে যেত? বাইক নিয়ে। আর কোন জিমে যায় ও? আমার তো কিছু মনে নেই, কিন্তু ফান মলের কাছে। ঠিক আছে, আমরা দেখছি। ঠিক আছে, নমস্কার। চলি মাসি। স্যার, যতীন জিমে এসেছিল আর জিম থেকে ফেরত গেছিল। আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি। তার মানে ওই রাস্তা দিয়ে যখন বাড়ি যাচ্ছিল তখন ওকে কিডন্যাপ করা হয়েছে। ওর বাড়ির দিকে গিয়ে দেখা যাক। লেটস গো।
মীনাক্ষী, এই যে এটিএম দেখতে পাচ্ছ, এটার ফুটেজ চাও। স্যার, মীনাক্ষী, এই শোরুমের পাশে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো রয়েছে তার ফুটেজ জোগাড় করো। আর হ্যাঁ, যতীনের বাড়ির পাশে একটা দোকান রয়েছে, সেখানেও সিসিটিভি ক্যামেরা আছে, সেটারও ফুটেজ আনো। অজয়, গাড়ি রাখো। কি হচ্ছে স্যার? এই জায়গাটা তো একেবারেই শুনশান, জঙ্গল। এখানেও যতীনের সঙ্গে কিছু করা যায়। তাহলে স্যার গিয়ে দেখা যাক। স্যার, এই এরিয়াতে এরকম নির্জন জায়গা 3টে রয়েছে। যদি আমরা এখানে কিছু না পাই তাহলে এই এরিয়ারই অন্য একটা জায়গায় গিয়ে খুঁজতে হবে। স্যার এই যে ফুটেজ। দেখে যতীন এই এরিয়াতে ঢুকেছিল ঠিকই, কিন্তু বাইরে বেরোয়নি। মানে ওকে এখানেই কোথাও পোতা হয়েছে। চলো গিয়ে জঙ্গলে দেখা যাক। ভেতরে গিয়ে দেখি। হনুমান, এটা তো যতীনের ভাই। তার মানে ওকে এখানেই এই আশেপাশে কোথাও রাখা হয়েছে। দেখা যাক। যতীন! 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 হনুমান, যতীন! বাতাস চলাচলের জন্য। যতীন, যতীন, যতীন! ঠিক আছে তুমি? যতীন, যতীন! যতীন, আমি আমার প্রতিশোধের জন্য তোকে ডেকেছিলাম হনুমান। হনুমান, এরে তুই ভাই, হ্যাঁ? আর এখানে গাড়ি পার্কিং করেছিস কেন তুই? কার সঙ্গে দেখা করবি? চল যা যা। রাস্তা কি তোর বাবার নাকি? হ্যাঁ, আর এমনি তো গাড়িটা তোর বাড়িতে রাখিনি। এবার চুপচাপ বাড়ির ভেতর ঢোক, নাহলে তোর সঙ্গে তোর পরিবারকেও উল্টো ঝুলিয়ে দেবো। আর এমন মিছিল বার করবো না যে কোনোদিন কাউকে জিজ্ঞেস করার কেউ সাহস পাবেন এখানে গাড়ি কেন লাগিয়েছে। রাখ। আচ্ছা, এত বড় বড় কথা? তুই দাঁড়া, আমি দেখাচ্ছি তোকে। এক্ষুনি পুলিশকে ফোন করছি। হ্যাঁ, দাঁড়া। দাঁড়া। কি ব্যাপার, ঝামেলা কেন করছো? দেখুন না, কাল রাত থেকে আমার বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। দেখে তো মনে হচ্ছে চোর একটা। কাজটা নিচে নামা, নিচে নামা। লাইসেন্স দেখা। হ্যাঁ হ্যাঁ স্যার। বাইরে বেরিয়ে আয়। এই বাইরে বেরো, বেরো। কোথা থেকে আসছিস? কি হয়েছে? কে রে তুই? কোথায় পালাচ্ছিস তুই?
তুই কিডন্যাপার? না 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 না, না সবাইকে তুই কেন কিডন্যাপ করেছিস? ওই মেয়েটাকে তুই কেন মেনেছিস? তোর সঙ্গে কি শত্রুতা ছিল বল তুই। আরে বল এখনই, নাহলে এখানে এনকাউন্টার করে দেবো। ভালো কথায় কাজে না হলে আমি স্যার স্যার আমি 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 কিডন্যাপ করিনি স্যার, চোখ চোখ রাখতে বলেছিল আর সেই জন্য টাকা টাকা দিয়েছিল কে আমাকে। বলেছিল? কে বলেছিল? সেটা তো জানি না, কারণ আমাদের ফোনে কথা হয়েছে। টাকা যখন দিতে এসেছিল তখন ওর মুখটা ঢাকা ছিল স্যার। মায়ের দিবি বলছি স্যার, যা হয়েছে সবটা সত্যি বলেছি। তুমি এক কাজ করো, ফোন করে স্যারদের জানিয়ে দাও, এর মুখ থেকে আমি কথা বের করে নিচ্ছি। চল। স্যার, যা হয়েছে সবটা সত্যি বললাম তো স্যার, কিচ্ছু লুকাইনি আমি। ভাগ্য ভালো গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। স্যার, ওর কথা শুনে যেটা মনে হচ্ছিল ও তো আপনার কাছে প্রতিশোধ নিতে এসেছিল। না মীনাক্ষী, যদি ও প্রতিশোধী নিতে চাইতো তাহলে আগে ও কনফার্ম করতো যে আমি মারা গেছি কিনা, তারপরে ও সুসাইড। হ্যাঁ, এত ক্লোজ থাকার পরে ওর গুলি ঠিক জায়গায় লাগেনি। এতে পরিষ্কার বোঝা যায় যে ও কোনো অপরাধী নয়, বাধ্য হয়ে করেছে ও। স্যার, যতীনের বাড়ির বাইরে একজন শুটার বসেছিল কাল রাত থেকে। তার মানে আমরা যখন যতীনের বাড়িতে গেছিলাম ও লুকিয়ে ছিল। ও নিশ্চয়ই যতীনের মাকে প্রাণে মারার হুমকি দিয়েছে, আর তাই ও এসব কিছু করেছে। তাড়াতাড়ি ওই কিডন্যাপার বা খুনিকে ধরতে হবে। দুজন নিরপরাধ লোকের প্রাণ গেছে। যে কেসটার কথা আপনি বলছেন স্যার, সেই কেসে ওকে আর ওর বাবাকে আমি অ্যারেস্ট করেছিলাম, আর তারপরে সেই কেসটা অন্য আর একটা টিমকে দিয়ে দেওয়া হয়েছিল স্যার। ওর বাবা কোথায়? স্যার জেলে ছিল। অজয়, খোঁজ লাগাও তুমি তাড়াতাড়ি। কিন্তু হনুমান, তোমাকে যেভাবে টার্গেট করা হয়েছে তাতে মনে হয় যে রঘুবংশের কোনো আত্মীয় কিংবা পরিচিত কেউ এই খেলা খেলছে। স্যার, রঘুবংশের বাবা মনোহর 2 মাস আগে ছাড়া পেয়েছে, তার ফটো আমি জোগাড় করেছি। স্যার, স্কেচ রেডি হয়ে গেছে। তাহলে বাবা এসেছে বদলা নেওয়ার জন্য। ঠিক আছে, আমরাও নেমেছি একেবারে প্ল্যান করে। আজকের বিশেষ খবর, অপরাধী যতীন ইন্সপেক্টর হনুমানের ওপর গুলি চালান। ইন্সপেক্টর হনুমানের অবস্থা বেশ সংকটজনক বলা হচ্ছে। কাল যতীনকে কোর্টে তোলা হবে, তাই থাকুন আমাদের সঙ্গে বাকি খবরের জন্য। ছাড়বো না আমি। আমি বলেছিলাম তো, হয় আমাকে মার নয় মরে যা, কিন্তু তুই কেন করলে তুমি এরকম? হ্যাঁ, দুজন নিরপরাধীর প্রাণ নিয়েছো তুমি। ওরা আমার ছেলেকে জেলে পাঠিয়েছিল, আর তুমি আমার ছেলেকে এনকাউন্টার করে মেরে ফেলেছিলে। না, আমরা তোমার ছেলেকে মারিনি। ওই কেসটা আমার থেকে কেড়ে নিয়ে অন্য কাউকে দেওয়া হয়েছিল।
তোমার ছেলেকে জেলে পাঠানো হয়েছিল, ও ওখান থেকে পালিয়ে গেছিল। ওই অফিসাররা এনকাউন্টারে মেরে ফেলেছিল তোমার ছেলেকে। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে। এটাই সত্যি। তোমার এই ভাবনা তোমাকে দিয়ে আরো দুটো অপরাধ করিয়েছে, আর সেই অপরাধ যেই কারণেই হোক না কেন, অপরাধটা অপরাধী, তাই ঈশ্বর কখনো সহ্য করবেন না। তোমার জায়গা এবার জেলে। এ নিয়ে চলো।